আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বোর্ড প্রশ্ন সমাধান সিরিজের দ্বিতীয় ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব এসএসসি পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল। তো এই ভিডিওটা মূলত যারা তোমরা অলরেডি ভালো পড়াশোনা করেছো, ভালো প্রিপারেশন আছে তাদের জন্য না, স্পেশালি যারা সারা বছর পড়াশোনা সেভাবে হয় নাই বাট শেষ মুহূর্তে তোমরা চাচ্ছ একটা ফাইট দিয়ে একটা ভালো রেজাল্ট করতে, তো তাদের জন্য মূলত আজকের আমার এই ভিডিওটা। ঠিক আছে, তো আমরা শুরুতে দেখো কিছু বেসিক জিনিস দেখবো, যেমন নিউটনের যে সূত্রাবলী ছিল তিনটা, তোমাদের পরীক্ষায় কিন্তু ক নাম্বারে বা খ নাম্বারে এখান থেকে একটা সূত্র চলে আসতে পারে। যে প্রথম সূত্র কোনটা? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এরপর দ্বিতীয় সূত্র কোনটা? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। ওকে। তৃতীয় কোনটা? প্রত্যেক ক্রিয়ারই একটি সমানুবিপরীত প্রতিক্রিয়া আছে। তো এগুলো একটু মাথায় রাখবে, আমি মূলত সূত্রগুলা একটু ওভারভিউ দিয়ে চলে যাব আমরা বোর্ড প্রশ্ন সমাধানে। ঠিক আছে, তো এরপরে আমরা বলের কিছু বেসিক সূত্রাবলী নিয়ে আমরা আলোচনা করব। যেমন এই চ্যাপ্টারটা সলভ করতে গেলে তোমার প্রথমেই জানতে হবে ভরবেগের সূত্র। ভরবেগ কি জিনিস? ভর এবং বেগের গুণফল, অর্থাৎ পি ইকুয়াল টু এম ভি। ওকে, এম দ্বারা বোঝাচ্ছে ভর এবং ভি দ্বারা বোঝাচ্ছে বেগ। এরপর তোমার জানতে হবে বলের সূত্র, এফ ইকুয়াল টু এম। এগুলো তোমরা জানো বাট আমি একটু করে রিকল করে নিচ্ছি, কারণ আমার এরপর যখন আমি ম্যাথ সলভ করব তখন এগুলো কিন্তু আমাদের দরকার হবে। ঠিক আছে, এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ হচ্ছে বল, এমটা কি ভর এবং এটা ত্বরণ। ঠিক আছে, এরপর তোমার লাগবে সংঘর্ষের সূত্র, এটাও তোমাদের জানা সূত্র, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এটা কখন ইউজ করব? যখন দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটবে। ঠিক আছে, ইউ ওয়ান দ্বারা বোঝাচ্ছে আদি বেগ এবং ভি ওয়ান ভি টু এগুলো দ্বারা বোঝাচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ, এবং এটা হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ, এটা দ্বিতীয় বস্তুর শেষ বেগ। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা ম্যাথ সলভ করব, তখন তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট সূত্রগুলা একটু ওভারভিউ দিয়ে নিচ্ছি। এরপর তোমার মহাকর্ষ সূত্র লাগবে এফ জি, এটা ইকুয়াল টু কত? জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে এম ওয়ান আর এম টু দ্বারা বোঝাচ্ছে কি? দুইটা বস্তুর ভর, এবং আর দ্বারা বোঝাচ্ছে ওই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব, এবং এই ক্যাপিটাল জিটা কি? এটা হচ্ছে সার্বজনীন বা বিশ্বজনীন মহাকর্ষ ধ্রুবক। ঠিক আছে, মোটামুটি এইগুলা হলে আমরা ম্যাথ করার জন্য মোটামুটি রেডি আর কি। ওকে, আরও কিছু সূত্র লাগতে পারে, যেমন সংঘর্ষের সূত্র লাগতে পারে, তারপর অভিকর্ষ ত্বরণের সূত্র লাগতে পারে, তো ওগুলো আমরা ম্যাথ করতে করতেই ক্লিয়ার করে দিব। ওকে, তো আমরা এখন চলে যাব বোর্ড প্রশ্ন সমাধানে। এই বোর্ড ভিডিওতে আমি যে কয়টা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে নিয়ে আসছি, তুমি এই কয়টা যদি ভালো মতো বুঝতে পারো, ইনশাল্লাহ তুমি বল চ্যাপ্টারটা থেকে সব ধরনের এমসিকিউ সলভ করতে পারবে। সো তুমি খুব সুন্দর মতো খাতা কলম ক্যালকুলেটর সাথে নিয়ে মনোযোগ দিয়ে এই ভিডিওটা কন্টিনিউ করো। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 2020। এখানে কি বলা হচ্ছে? 10 কেজি ভরের একটি বস্তুর ওপর 125 নিউটন বল প্রয়োগ করলে এর ত্বরণ কত? এখন দেখো, ওই যে আমরা একটু আগে সূত্র দেখে আসলাম না, বলের সূত্র দেখো, এই যে এটা হচ্ছে কি? বলের মান না? তাহলে তুমি বলের সূত্র কি দেখে আসলে একটু আগে? এফ ইকুয়াল টু এম এ। তো জাস্ট এখানে সবই দেওয়া আছে, তোমাকে ভর দেওয়া আছে 10 কেজি, বল দেওয়া আছে, তাই না? তো তোমাকে বের করতে বলছে কি? দেখো, ত্বরণ বের করতে বলছে। তাহলে তুমি এটাকে জাস্ট সেপারেট করো, তাহলে এ ইকুয়াল টু এফ বাই কত? এম। এখন এফ এর মান কত ভাইয়া? 125 বাই এম এর মান কত? 10। তাহলে কাটাকাটি করলে তোমাদের অ্যান্সার আসবে 12.5। ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো, এটার সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? এটার সঠিক অ্যান্সার হচ্ছে খ, 12.5 মিটার স্কোয়ার। ঠিক আছে, ওকে, একটু বেসিক দিয়ে শুরু করলাম, আমরা এরপরে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলোতে যাব। তো খুব সুন্দর মতো মনোযোগ দিয়ে তুমি খাতা কলম দিয়ে এই ভিডিওটা কন্টিনিউ করো। দেখো, এরপরে কি বলা হচ্ছে? 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির ভরবেগের পরিবর্তন কত? এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, এবং ম্যাক্সিমাম ছেলেপেলে এই প্রবলেমটা ভুল করে। তো তুমি জাস্ট এভাবে চিন্তা করো যে ভাই, এখানে একটা দেওয়াল আছে, তো সাপোজ এটা একটা দেওয়াল, হ্যাঁ? এখন এই দেওয়ালে একটা টেনিস বল, সে মনে করে এটা একটা টেনিস বল, তো এই বলটা কি এই দেওয়ালে হিট করবে, তাই না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, কত বেগে হিট করবে। ধরো আমি ধরে নিচ্ছে যে এটা ইউ বেগে গিয়ে হিট করবে, এটা ইউ বেগে গিয়ে হিট করবে।
আর এই টেনিস বলের ভরটা কত, আমি মনে করে নিচ্ছি এর ভরটা এম। ওকে, আচ্ছা এখন ইউ বেগে গিয়ে হিট করবে, তো চিন্তা করো তো এখানে ধাক্কা খাওয়ার পরে টেনিস বলটা কোন দিকে যাবে, আবার আগের দিকে ফিরে আসবে না? এই যে দেখো বলা আছে যে ধাক্কা খেয়ে আবার একই দিকে কি হয়েছে, ফিরে এলো, তাই না? এখানে কিন্তু বলা আছে একই দিকে ফিরে এলো, তার মানে ধাক্কা খাওয়ার পরে ওই টেনিস বলটা আবার এইদিকে ফিরে, আমি জাস্ট একটু উপরে দেখাচ্ছি, আসলে ওটা কিন্তু একই রেখা বরাবর হবে, ঠিক আছে? তোমার একটু বিশ্বাস করে নাও, ধরো আবার একই দিকে ফিরে আসলো টেনিস বলটা, সেম বল কিন্তু। তাহলে এবার ফিরে আসার যে বেগটা, ওই বেগটাকে ধরো আমরা ভি বলছি। ওকে, তাহলে ভরবেগের পরিবর্তন চাইছে, দেখো ভরবেগের পরিবর্তন। এখন ভরবেগের পরিবর্তন বলতে কি, আমরা শেষ ভরবেগ থেকে ধরো ভরবেগের পরিবর্তনকে আমি বললাম ডেল্টা পি, তাহলে ডেল্টা পি ইকুয়াল টু আমি কি বলতে পারবো, পি টু মাইনাস পি ওয়ান, পি টু মাইনাস পি ওয়ান। এখন পি টুটা কি ভাইয়া, পি টুটা হচ্ছে শেষ ভরবেগ। আচ্ছা, তাহলে ধাক্কা খাওয়ার পরে তার বেগ কত, ভি না? তাহলে শেষ ভরবেগ কত হবে, ভর ইন্টু শেষ বেগ বিয়োগ পি ওয়ান। এখন এই জায়গায় ম্যাক্সিমাম পোলাপান ভুলটা করে, সেটা হচ্ছে পি ওয়ান যখন তুমি এম ইউ ইউজ করবা, দেখো খেয়াল করো, পি ওয়ান যখন তুমি এম ইউ ইউজ করবা, এখানে মজার ব্যাপার হচ্ছে ধাক্কা খাওয়ার পর একই দিকে বলটি ফিরে এলো। তো তোমাকে এখানে যে কাজটা করতে হবে, এই পি ওয়ান যখন তুমি নিবা, ধরো এম ইউ নিবা, তাই না? পি ওয়ান তুমি কত নিবা, এম ইউ নিবা। তো ওই যে খেয়াল করে দেখো, আমাদের ভি এর ডিরেকশন আর ইউ এর ডিরেকশন কি একই দিকে না বিপরীত দিকে, দেখো তো বিপরীত দিকে কিন্তু। তার মানে আমি যদি ভি কে পজিটিভ ধরি, তাহলে ইউ কে আমার কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে, খুবই সিম্পল। তার মানে এই ইউ এর আগে অ্যাকচুয়ালি কি হবে, নেগেটিভ হবে। তার মানে এখানে আমি একবারেই সামনে ইউজ করতে পারি নেগেটিভ। তাহলে ফাইনালি যেটা হবে আমার, এই নেগেটিভে পজিটিভে আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এম ইউ প্লাস এম ভি। এখন দেখো দুইটাকে আমি ইউ কেন লিখলাম, কারণ ধাক্কা খাওয়ার পরে কিন্তু আবার ওই সেম বেগে ফিরে আসবে, তাই না? তাহলে এটাও এম ইউ, এটাও ধরো এম ইউ, তাহলে আলটিমেটলি কত হবে, টু এম ইউ হয়ে যাবে। তার মানে টু মাল্টিপ্লাইড বাই এম কত, দেখো 50 গ্রাম, তো গ্রামকে আমাদের কনভার্ট করতে হবে কেজিতে, তার মানে 1000 দিয়ে ভাগ, তাহলে 50 ভাগ কত, 1000 গুণ এই যে ইউ এর মান কত ভাই, ইউ এর মান দেখো 20, তো তুমি এখানে বসায় দাও 20। এবার একটু কাটাকাটি করো, তাহলে দেখো এই শূন্য কাটবে, এখান থেকে একটা শূন্য কাটবে। আমি যদি 5কে 10 দিয়ে কাটি তাহলে নিচে হবে 2, তাহলে এখন এই 2 আর 2 কাটা গেলে শুধু থাকবে কত, 2 কেজি মিটার পার সেকেন্ড। কেন কেজি মিটার পার সেকেন্ড, কারণ তোমরা তো জানো ভরবেগের একক কি, কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, এটা সঠিক অ্যান্সার গ, 2 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মাইনাসটা, খেয়াল করো যদি তুমি এখানে মাইনাস না ধরো, তাহলে এটা থেকে এটা বিয়োগ হয়ে গেলে কিন্তু তখন জিরো অ্যান্সার চলে আসবে, তুমি কিন্তু ভুলে জিরো দিয়ে দিতে পারো। তাহলে তোমাদের এখানে মাথায় রাখতে হবে, এই যে বেগ যখন বিপরীতমুখী, তখন একটাকে যদি তুমি প্লাস ধরো, তাহলে আরেকটাকে ধরতে হবে কি, মাইনাস, ঠিক আছে? কারণ দুইটার বেগ কিন্তু বিপরীতমুখী। ওকে, আচ্ছা এবার দেখি আমরা পরের প্রবলেম। এটা খেয়াল করো, 10 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 1500 নিউটন বল 0.15 সেকেন্ড সময়ব্যাপী কাজ করে, এর ভরবেগের পরিবর্তন কত হবে? ঠিক আছে, এখন খেয়াল করে দেখো তো, বস্তুটা স্থির ছিল, তার মানে তার আদি ভরবেগ কত হবে, এই যে পি ওয়ান, যেহেতু স্থির ছিল তার মানে কিন্তু তার বেগ জিরো, অর্থাৎ আদি ভরবেগ কিন্তু জিরো হবে, এটা আর বের করার দরকার নেই, তাই না? কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইবার আমাদের বের করতে হবে তার শেষ ভরবেগ কত, মানে পি টু। তাহলে পি টুটা কত হবে, আমাদের এম ইউ এম ভি হবে, তাই না? তাহলে এম এর মান তো দেওয়া আছে 10 কেজি, তার মানে এটা বের করতে পারবো আমি 10 ইন্টু ভি। তো এখন এই ভি এর মানটা বের করতে হবে, তো আসো আগে ভি এর মানটা আমরা ক্যালকুলেট করি। তো ভি এর মান ক্যালকুলেট কেমনে করবো ভাইয়া, দেখো আমরা ভি এর সূত্র পড়ছিলাম না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো যেহেতু আদিবেগ জিরো, তার মানে ভি ইকুয়াল টু হবে নর্মালি কত, এটি। তো এখন আবার দেখো তোমার তো আবার এ লাগবে, তাই না? আরো ঝামেলা, তার মানে আমি আবার আগে এ বের করে নিই প্রথমে। দেখো এ কেমনে বের করবে ভাইয়া, দেখো এখানে ভর দেওয়া আছে এবং বল দেওয়া আছে, তার মানে
ওই যে বলের সূত্রটা কি দেখলাম আমরা, এফ ইকুয়ালস টু এম এ। তো তুমি যদি এখান থেকে এ সেপারেট করো তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম। তো খুব সুন্দর, এফ এর মান বসিয়ে দাও প্রশ্ন থেকে 1500 নিউটন বাই এর মান এম এর মান কত 10 কেজি। তাহলে এটাকে কাটাকাটি করলে তোমার কত হবে দেখো 150 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো আমরা এ এর মান পেয়ে গেছি। এখন এই এ এর মান এবং টি এর মান এখানে বসাইলে তুমি কি পাবা দেখো তো, এর মান হচ্ছে ভাইয়া 150 গুণ টি এর মান কত 0.15। তো 0.15। তো তোমরা এটা কিন্তু ক্যালকুলেট করতে পারবা। দেখো তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করে নিও, আমি মুখে মুখেই করছি। এটা দশমিক যদি তুলে দাও তাহলে নিচে কত আসবে, এই যে দুইটা ঘরের জন্য 100 আসবে, তাই না? তাহলে এখান থেকে একটা শূন্য তুমি কাটো, তাহলে 5 দিয়ে যদি কাটো তাহলে 15কে কাটলে হবে কত 3, 5 দিয়ে কাটলে কত হবে 2। এবার 3 15 45, সরি 45 বাই 2 মানে কত 22.5। তোমরা মুখে মুখে করে নিও এটা। তাহলে 22.5কে এই যে এটা হচ্ছে ভি এর মান না, তাহলে দেখো তোমার ভরবেগ দরকার, তাহলে 10 গুণ ওই যে 22.5, তাহলে এটা গুণ করলে কত হবে 225। তো এখন দেখো অঙ্কটা কিন্তু 3টা স্টেপ, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমার পরীক্ষা আসার মতো। তাহলে তোমার শেষ ভরবেগ বের হলো কত ভাইয়া 225, আদি ভরবেগ কত 0। তাহলে তোমাকে যদি এখন আমি ভরবেগের পরিবর্তন বলি ডেল পি, তাহলে ডেল পি কি হবে, ওই যে পি2 থেকে আমি বিয়োগ করব পি1। তাহলে পি2 কত আমার 225। সো 225 থেকে 0 বাদ দিলে কিন্তু 225ই থাকে, তাই না? তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে, এই যে সঠিক অ্যান্সার খ 225 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা খুব সুন্দর মনোযোগ দিয়ে এই পুরো ভিডিওটা করো, তাহলে বল চ্যাপ্টার থেকে আশা করি কোনো ধরনের তোমার সমস্যা থাকার কথা না ইনশাল্লাহ। এরপরে দেখো এইটা একটা কিন্তু সংঘর্ষের কনসেপ্ট, যে বস্তুদ্বয়ের মিলিত বেগ কত। এখানে কি হয়েছে তুমি চিত্র দেখলে বুঝতে পারবা। 4 কেজি ভরের একটা বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছিল, আর 6 কেজি ভরের একটা বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তাই না? তাহলে আমাদের এখানে সূত্রটা কি ছিল সংঘর্ষ ভাইয়া, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। বাট এখানে একটা জিনিস খেয়াল করো, বস্তুদ্বয়ের মিলিত বেগ কত। তার মানে এই যে বস্তু দুইটা যখন সংঘর্ষ লেগে গেছে তখন দুইটা বস্তু মিলায় একটা বস্তুতে পরিণত হয়ে গেছে। অনেক সময় হয় না এরকম, দুইটা বস্তু মিলে ধরো সংঘর্ষ লাগে একটা বস্তুতে পরিণত হয়ে গেছে। তাহলে ওই যে একটা বস্তুতে পরিণত হওয়ার পরে তাদের যে বেগ ওইটাকেই বলা হয় কিন্তু মিলিত বেগ। ঠিক আছে, তাহলে মিলিত বেগ যদি হয় তাহলে বলো তো এই v1 আর v2 কি তখন আলাদা হবে? কারণ দুইটা বস্তু মিলে কিন্তু একটা হয়ে গেছে, তার মানে v1 আর v2 তখন সেম হয়ে যাবে। তো আমি তাহলে এটাকে v1 v2 না বলে কি বলতে পারবো, দুটাকে আমরা v বলি, তাই না, যে এটাও v এটাও v। সো এখন তুমি কি করবা দেখো, এখান থেকে কিন্তু তুমি আবার v কমন নিতে পারো, অর্থাৎ এই যে এখান থেকে আবার একটা v কমন নিয়ে তুমি m1 প্লাস m2 করে দিতে পারো। ঠিক আছে, তো তোমার যেহেতু v বের করতে হবে মিলিত বেগ, সো তুমি চাইলে m1 প্লাস m2টাকে এই যে এপারে পার করে দিয়ে ভাগ করে দিতে পারো। তাহলে v ইকুয়াল টু সেপারেট করলে আমাদের কত আসতেছে দেখো, m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই কত m1 প্লাস m2। তো তুমি এখন ভ্যালুগুলো বসাও, দেখো অনায়াসে কিন্তু তুমি রেজাল্টটা পেয়ে যাবা। m1 কত 4, তাহলে 4 ইন্টু u1 কত 12, আমি জাস্ট এভাবে একটু লিখতেছি, প্লাস m2 কত, m2 হচ্ছে 6 কেজি, এই যে দেখো প্রশ্নে আছে, ইন্টু u2 কত। এইখানে দেখো খেয়াল করো, এই যে 12 মিটার পার সেকেন্ড যেদিকে 4 মিটার পার সেকেন্ড কি তার বিপরীত দিকে না, তাহলে তোমাকে একটা যদি প্লাস ইউজ করো আর একটা ইউজ করতে হবে কি মাইনাস ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি 12 এটাকে প্লাস ধরছি, তাহলে এই যে দ্বিতীয় বস্তুর যে বেগ এটাকে আমাকে মাইনাস ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা আর নিচে কত m1 প্লাস m2 মানে কত 4 যোগ 6। ঠিক আছে, এখন তুমি এটা খুব সহজে ক্যালকুলেট করতে পারবে, 4 বারং কত 48, এখানে হবে মাইনাস 24 ডিভাইডেড বাই 10। তো তোমরা এটা একটু ক্যালকুলেট করে ফেলো। তো এটা তোমরা ক্যালকুলেট করে দেখবা, যোগ বিয়োগে যে 48 থেকে 24 বাদ দিলে হবে 24, তাকে 10 দিয়ে ভাগ দিলে হবে 2.4 মিটার পার সেকেন্ড। ওকে, সো দেখো এটার অ্যান্সার কোনটা হবে, তাহলে এই যে সঠিক অ্যান্সার হবে ক 2.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে,
প্রত্যেকটা এমসিকিউ ইম্পর্টেন্ট। তুমি জাস্ট একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা করো, এই প্লেলিস্টটা কন্টিনিউ করো, ইনশাল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ তোমার জন্য খুব সহজ হয়ে যাবে আশা করছি। দেখো এর পরের প্রবলেম, এটাও কিন্তু একটা সেম প্রবলেম আর কি। হ্যাঁ, সেম প্রবলেম। বলছে যে মিলিত হওয়ার পর বস্তুদ্বয় কোন দিকে যাবে। এটা কিন্তু একটা ওই যে বহুপদী সময়, মানে কি বলবো তোমাকে, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, অর্থাৎ একই ডাটা কিন্তু। দেখো এই যে দুইটা ম্যাথ খেয়াল করো, দুইটাই ঢাকা বোর্ড 19-এর, দুইটাই কি দেখো ঢাকা বোর্ড 19-এর। তাহলে সেকেন্ড ম্যাথটা তোমার করতে হবে না। সেকেন্ড ম্যাথে বলতেছে কি, দেখো এই যে সেকেন্ড ম্যাথে বলতেছে যে মিলিত হওয়ার পর বস্তুদ্বয় কোন দিকে যাবে, মিলিত হওয়ার পর বস্তুদ্বয় কোন দিকে যাবে। তো এইটা বোঝার জন্য জাস্ট আমার কথাটা খেয়াল করো। দেখো তুমি যে ভি এর মানটা বের করলা ভাইয়া, ভি এর মানটা আসছে 2.4 মিটার পার সেকেন্ড। জাস্ট লজিকটা খেয়াল করো, এটার চিহ্ন কি আসছে দেখো তো, চিহ্ন কি পজিটিভ না, চিহ্ন পজিটিভ। তার মানে তুমি ইনিশিয়ালি এই 12কে পজিটিভ ধরছিলা নাকি 4কে পজিটিভ ধরছিলা বলো তো। তুমি কিন্তু ভাইয়া প্রথম বস্তুর এই বেগটাকে কি ধরছিলা, পজিটিভ ধরছিলা, এই বেগটাকে নেগেটিভ ধরছিলা, তাই না। তো এখানে যেহেতু তুমি এই প্রথম বস্তুর বেগটাকে প্লাস ধরছিলা, আর তোমার ক্যালকুলেশন পরে তোমার রেজাল্টটাও কি আসছে, প্লাস আসছে। তার মানে প্রথম বস্তুর বেগ যেদিকে ছিল, মিলিত বস্তুর বেগও ওই দিকেই হবে। খুব সুন্দর মতো এটা মাথায় রাখো যে তুমি যেই বস্তুর বেগকে প্লাস ধরছিলা, তোমার ক্যালকুলেটের পরে যেই চিহ্ন আসছে দেখো প্লাসই আসছে না। তার মানে যেই বস্তুর বেগটাকে তুমি প্লাস ধরছিলা, মিলিত বস্তুটা ওই দিকে হবে, তাই না। তাহলে আমরা এখানে বলবো কি, মিলিত বস্তু বেগটা হবে এই যে এই দিকে, মানে ডান থেকে বামে, ধরে এভাবে চিন্তা করো জিনিসটাকে তুমি। তাহলে কি হবে, বি বস্তুর দিকে হবে না এ বস্তুর দিকে দিকে হবে বলো তো। এই যে এই দিকে হবে না, তাহলে এটা কোন দিকে হবে, এটা হবে আমাদের এ বস্তুর দিকে। মানে এ বস্তুর দিকে বলতে, মানে এ বস্তুর দিকে বলতে বোঝানো হচ্ছে যে এ বস্তুটা যেই দিকে যাচ্ছে, বুঝো কথাটা, এ বস্তুটা যেই দিকে যাচ্ছে সেই দিকে, ঠিক আছে। এই যে এ বস্তুটার বেগ কত ছিল 12, সেটা আমি ধরছিলাম কি পজিটিভ, এইদিকে ছিল বেগটা, এবং আমরা ক্যালকুলেট করে আমাদেরও ভি এর মান আসলো 2.4 এবং সেটাও পজিটিভ। তার মানে এ বস্তুটা যেই দিকে যাচ্ছে আমাদের মিলিত বস্তুর বেগটাও হবে ওই দিকে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা পরের এক্সাম্পলে যাব। এটাতে কি বলছে দেখো, চিত্র দেখলে বুঝতে পারবা যে এখানে একটা স্থির বস্তু, সেখানে তুমি হচ্ছে টি এর মান 10 সেকেন্ড পরে তার বেগ কত হয়েছে 20 হয়েছে। এখন একটা বস্তু স্থির ছিল, 10 সেকেন্ড পরে তার বেগ হয়ে গেল 20। তার মানে তোমার কিন্তু এখানে কি করতে হয়েছে বলো তো, তোমার এখানে বল প্রয়োগ করতে হয়েছে, তাই না। তাহলে তোমার এখানে বল প্রয়োগ করতে হয়েছে, তাহলে কতটুকু বল প্রয়োগ করতে হয়েছে এটা কিন্তু তোমাকে বের করতে বলছে। তাহলে এফ ইকুয়াল টু কত জানি আমরা, এফ ইকুয়াল টু জানি হচ্ছে এম এ, তাই না। এখন এই যে এর মান তোমাকে প্রথমত বের করতে হবে, এর মানটা কত, এর মানটা তুমি বের করবা কিভাবে। এই যে দেখো যে তোমার হচ্ছে বস্তুটা ছিল স্থির, তার মানে এখানে বেগ কত ছিল 0 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পরে তার বেগ হয়ে গেছে কত 20 মিটার পার সেকেন্ড। সো তুমি যে গতি চ্যাপ্টারে পড়ে আসছিলাম আমরা, ত্বরণের সূত্র কি ছিল, যে শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ সময়। তাহলে শেষ বেগ কত আমাদের 20 বিয়োগ আদি বেগ 0 ভাগ কত 10, তাহলে দিস ইকুয়াল টু কত হবে, কাটাকাটি করলে হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমার কি ত্বরণের মান। সো এখন তুমি বলটা কিন্তু অনায়াসে পেয়ে যাবা যে এম ইন্টু ত্বরণ কত পাইলা 2 পাইলা না, ঠিক আছে। অর্থাৎ এইখানে আসলে আমাদের এম এর মানটা হয়তো মিস হয়েছে, ঠিক আছে। একটা এম এর মান দেওয়া থাকবে তোমার এখানে, বুঝছো, এম এর মান ধর কিছু একটা দেওয়া থাকবে, তুমি জাস্ট ওই এম এর মানটা এখানে বসাই দিয়ে গুণ করে দিলে কিন্তু তুমি এর বলের মানটা পেয়ে যাবে, ঠিক আছে। দেখি এটার অ্যান্সার হচ্ছে দেওয়া আছে 3 নিউটন, তার মানে এই গুণফল হবে কত 3 নিউটন। তাহলে এম এর মানটা ছিল হচ্ছে 3/2 কেজি, 3/2 কেজি, ঠিক আছে, বা 1.5 কেজি। এখানে হয়তো একটু তুলতে মিস্টেক হয়েছে প্রশ্নটা, তোমরা কারেকশন করে নিও, ঠিক আছে। জাস্ট আমি ত্বরণটা বের করলাম এবং এই যে এফ ইকুয়াল টু এম এ জাস্ট এখানে বসাই দিলেই কিন্তু তুমি বলের মানটা পেয়ে যাবা 3 নিউটন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো
এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ সংক্রান্ত একটা ম্যাথ। বলা হচ্ছে কি 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 500 মিটার/সেকেন্ড বেগে 20 গ্রাম ভরের একটি গুলি 0.1 সেকেন্ড ধরে ছোঁড়া হলো। ঠিক আছে, বলছে যে বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করো। এখন দেখো বন্দুক এবং গুলি, চিন্তা করো বন্দুক যেহেতু বড়, ধরো বন্দুকের আমরা ভরকে ধরো ক্যাপিটাল এম বলছি, তাহলে ক্যাপিটাল এম আর বন্দুকের আদি বেগ মনে করো u1 প্লাস স্মল এম u2 ইকুয়াল টু বন্দুকের শেষ ভরবেগ অর্থাৎ এম ক্যাপিটাল এম v1, এটাকে ধরো বড় হাতের বলি, মানে বন্দুকের জন্য এটাকে আমি বড় হাতের ভি বলছি। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে বুঝে নিও, এটা কোনো সমস্যা নাই আশা করছি, প্লাস এম ছোট ভি। ঠিক আছে, আচ্ছা এখন এই যে ইনিশিয়ালি দেখো যে তুমি গুলি ছুড়ো নাই, সেই সময় তোমার গুলিও স্থির, বন্দুকও স্থির, তার মানে কি এটাও জিরো, এটাও জিরো। তার মানে ফাইনালি তোমাদের রাশিটা এরকম আসতেছে যে এম ভি প্লাস ছোট এম ছোট ভি ইকুয়াল টু জিরো। তাহলে তোমাকে এখানে বের করতে বলছে কি বন্দুকের পশ্চাৎবেগ মানে যে ক্যাপিটাল ভি। সো তুমি যদি এটাকে আলাদা করো এম ভি ইকুয়াল টু মাইনাস ছোট এম ছোট ভি, তাহলে ক্যাপিটাল ভি ইকুয়াল টু কি আসতেছে মাইনাস এম ভি বাই ক্যাপিটাল এম। এখানে যে ছোট হাতের এগুলো দ্বারা বোঝাচ্ছি হচ্ছে গুলির, আর বড় হাতের এগুলো দ্বারা বোঝাচ্ছি বন্দুকের। তাহলে মাইনাস, এখন ছোট এম কত, গুলির ভর হচ্ছে 20 গ্রাম, তার মানে 20 ডিভাইডেড বাই 1000, 20 ডিভাইডেড বাই 1000 ইন্টু ছোট হাতের ভি, ছোট হাতের ভি কত, এই যে 500 মিটার/সেকেন্ড বেগে গুলি ছড়া হয়েছে, তার মানে এটা হচ্ছে 500। একে আমি এখন ডিভাইডেড বাই করব, নিচে কত আছে বড় এম, বড় এমটা হচ্ছে 5 কেজি। তাহলে এখন কাটাকাটি করলে দেখো এই যে ওপরেও কিন্তু কাটাকাটি যাবে, তাই না? এই যে 500 দিয়ে 1000কে কাটলে নিচে কত হবে 2, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে হবে হচ্ছে 10। তাহলে এখন আবার উপরে আছে 10, নিচে আছে 5, তাহলে কাটাকাটি করলে হবে -2 মিটার/সেকেন্ড। এখন এইখানে একটা কনফিউশন আছে, দেখো যে -2 আসছে দেখে তুমি কিন্তু অ্যান্সার খ নাম্বার করে ফেলবে। ঠিক আছে, বাট এটার অ্যান্সার কিন্তু খ না, এটার অ্যান্সার হচ্ছে কোনটা, এই যে ঘ। কেন ঘ? দেখো এই যে মাইনাস আসার কারণ হচ্ছে এই যে আমাদের বন্দুকের বেগটা হবে পিছন দিকে, পশ্চাৎ বেগ, কারণ তুমি পিছন দিকে একটা ধাক্কা অনুভব করবে। তো তোমার কিন্তু এখানে মেনশন করা আছে যে বন্দুকের পশ্চাৎ বেগ কত, তার তোমাকে তো মেনশন করেই দিল পিছনের দিকে বেগ, তাহলে তোমাকে আবার এখানে মাইনাস দেওয়ার দরকার আছে? এই কারণে পশ্চাৎ বেগ তখন কিন্তু শুধু এই যে এটা হবে 2 হবে। ঠিক আছে, খুব কেয়ারফুল থাকবা এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে সাধারণত। তো এরপরে দেখি আমরা পরের প্রশ্নটা। এটা কি বলা হচ্ছে দেখো, 10 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 200 নিউটন বল 20 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো, 20 সেকেন্ড পরে এর বেগ কত? সো তুমি যেটা করবা, তোমাকে আলটিমেট যেটা বের করতে বলছে 20 সেকেন্ড পরে বেগ, ওইটার রাশিমালা লিখবা প্রথমে। তাহলে ভি ইকুয়াল টু কি হবে ইউ প্লাস এ টি। এখন দেখো স্থির বস্তু যেহেতু, তাহলে ইউ জিরো, সুতরাং ভি ইকুয়াল টু হবে শুধুমাত্র কত এটি। আচ্ছা এটা আপাতত থাকে এখানে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি বের করব, ত্বরণটা বের করে নিব। সো ত্বরণ কিভাবে বের করবা? ত্বরণ হচ্ছে দেখো 10 কেজি ভরের বস্তু না, 10 কেজি ভরের বস্তু 200 নিউটন বল প্রয়োগ করছো, তার মানে এফ এর সূত্র কি বলে আমাদেরকে, এফ ইকুয়াল টু এম এ। তো এখান থেকে তুমি যদি এ সেপারেট করো তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম, তো অনায়াসে বের করতে পারবা। এফ এর মান দেওয়া আছে 200 ডিভাইডেড বাই এম এর মান কত 10, তো কাটাকাটি করলে কত হবে 20 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এ কিন্তু পেয়ে গেলাম। এখন টাইম কত দেখো, টাইম হচ্ছে তোমার 20 সেকেন্ড, তাই না? তাহলে এখন তুমি এখানে সবগুলো বসায় দাও। ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 20 গুণ টাইমও 20, তাহলে 20 আর 20 গুণ করলে কত হবে 400 ইউনিট মিটার/সেকেন্ড। তাহলে দেখো এটা সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে গ 400 মিটার/সেকেন্ড। ঠিক আছে, জাস্ট এই যে সূত্রগুলো কিন্তু আমাদের ইউজ করতে হবে, সূত্রগুলো জানতে হবে এবং প্রপারলি এগুলোর অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখি এর পরের প্রবলেমটা কি আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা গ্রাফিক্যাল প্রবলেম, তবে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মধ্যে। দেখো ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছে এই প্রশ্নটা। তো চিত্রটার দিকে একটু ভালো মতন তাকাও।
উদ্দীপকের লেখচিত্রের ঢাল, ঢালের একক কোনটি? এখন আমরা ম্যাথে পড়ছিলাম সবাই যে ঢাল বলতে আসলে কি বোঝায়। ঢাল বলতে বোঝায় হচ্ছে y2 বিয়োগ y1 বাই x2 বিয়োগ x1, বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে y2 বিয়োগ y1 মানে y এর পরিবর্তন মানে ডেল y বাই x2 মাইনাস x1 মানে হচ্ছে x এর পরিবর্তন বা ডেল x। এখন একদম সহজে যদি বলি আমি তোমাকে যে y অক্ষে এখানে কি আছে, দেখো তো y অক্ষে আছে কিন্তু বল f, তাহলে ডেল y বলতে আসলে তুমি fই পাবা বাই এক্স অক্ষের দিকে কি আছে দেখো টাইম আছে না, তার মানে নিচে তুমি টাইম পাবে। ঠিক আছে, তাহলে এখন তোমাকে এইটার কি বের করতে হবে, একক বের করতে হবে। এখন দেখো আমরা জানি এফ সমান আবার কি, এফ সমান আবার এম এ, আর নিচে কত টি, তাহলে এম মানে কি ভর না, ভরের একক কি, ভরের একক কেজি, আবার হচ্ছে ত্বরণ, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে তোমার টাইম, টাইমের একক কি সেকেন্ড। এখন এই যে নিচের সেকেন্ডটাও যদি উপরে যায় তাহলে কি হবে, সবগুলা মিলে একবারে কেজি মিটার পার সেকেন্ড কিউব, কারণ কি অলরেডি এস ইনভার্স 2 ছিল, আবার নিচের এসটা উপরে গেলে মাইনাস হবে, তাহলে এটার অ্যান্সার কোনটা হচ্ছে, সঠিক অ্যান্সার ঘ, কেজি মিটার পার সেকেন্ড কিউব। ঠিক আছে, তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা যে ওয়াই ঢাল বলতে বোঝায় ওয়াই বাই এক্স, মানে ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন। তাহলে সোজা কথা ওয়াই অক্ষ বরাবর কি আছে সেটা ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর কি আছে সেটা, দেন তুমি এখন এটার হচ্ছে নর্মালি একক বের করো, দেখো তুমি অ্যান্সারটা করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে দেখো, একটা থিওরিটিক্যাল প্রশ্ন, এ ধরনের প্রশ্ন আসতে পারে, জাস্ট কনসেপ্টটা জেনে রাখো। কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগের কিরূপ পরিবর্তন হবে? এখন দেখো তুমি এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সাধারণত তোমার দেখতে হয় যে তাদের রিলেশনটা কেমন। সো তুমি ভরবেগের রিলেশনটা দেখো, ভরবেগ ইকুয়াল টু কত এমভি না। আচ্ছা এখন যেহেতু দেখো কোনো নির্দিষ্ট বস্তু, তার মানে কি বস্তুটাকে তুমি ফিক্সড করে দিলে, তার মানে তুমি ভরটাকে আসলে ফিক্সড করে দিলা, তাহলে ভর যদি ফিক্সড হয়ে যায় তার মানে এই পিটা ভি এর সমানুপাতিক না, মানে আমরা এইভাবে লিখতে পারি না যে পি ইজ প্রপোর্শনাল ভি, কারণ পিও উপরে আছে ভিও উপরে আছে, আর ব্যস্তানুপাতিক হয়তো যখন ভিটা কোথায় থাকতো, নিচে থাকতো, অর্থাৎ ধরো পি ইকুয়াল টু 1/v এরকম থাকলে হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন সমানুপাতিকের কনসেপ্ট হচ্ছে একটাকে তুমি যত গুণ বাড়াবে বা কমাবে অপরটাও কিন্তু তত গুণই বাড়বে বা কমবে। এখন তুমি কি করছো দেখো, বেগের মানকে দ্বিগুণ করছো, তাহলে খুব সহজ, বেগ যদি তুমি দ্বিগুণ করো তাহলে ভর বেগও কি হবে, ভর বেগও দ্বিগুণ হবে, কারণ একজন আরেকজন আর কি সমানুপাতিক। ঠিক আছে, বাট যদি এরকম হইতো যে পি ইজ প্রপোর্শনাল ভি স্কোয়ার, তাহলে বেগের মান তুমি দ্বিগুণ করলে ভরবেগের মান কিন্তু 4 গুণ হইতো, কারণ কি এটা তুমি 2 গুণ করছো, তাহলে ওই যে 2 এর উপরে স্কোয়ার আছে না, তাহলে তখন 4 গুণ হইতো। ঠিক আছে, সো এটা তো আমাদের কেস না, আমাদের কেস হচ্ছে পি ইজ প্রপোর্শনাল ভি, তার মানে তুমি বেগকে যদি দ্বিগুণ করো তাহলে ভরবেগও কি হবে, দ্বিগুণ হবে। ঠিক আছে, তো মাথায় রাখবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে থিওরিটিক্যাল প্রশ্ন চলে আসতে পারে। পরবর্তীতে কি আছে, খুব সিম্পল প্রশ্ন দেখো এগুলা, বাট এটা একটু কনসেপ্টটা বুঝতে হবে, কারণ এই প্রশ্নে কিন্তু আমি একটু ঘর্ষণ বল অ্যাড করে দিয়েছি। তাহলে প্রশ্নটাতে কি বলা আছে দেখো, 10 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 10 সেকেন্ড যাবত 22 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুটি যে তলে চলছিল তার ঘর্ষণ বলের মান কত, 2 নিউটন। এই যে ঘর্ষণ বলটা কিন্তু অ্যাড করা হয়েছে, তাহলে 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত। আচ্ছা তো আমাদের যে কাজটা করতে হবে, তুমি কিন্তু 22 নিউটন বল প্রয়োগ করছো তাই না, 22 নিউটন বল প্রয়োগ করছো। এখন চিন্তা করো যে একটা কোনো একটা সারফেসের উপর একটা বস্তু রাখছো, তুমি একটা সারফেসের উপর কি করছো, একটা বস্তু রাখছো, সো তুমি একটা বল প্রয়োগ করতেছো, তুমি প্রয়োগ করছো হচ্ছে 22 নিউটন বল, বাট এই যে ঘর্ষণ বলটা কি করে, আমাদের গতিকে কিন্তু বাধা দেয় তাই না, তার মানে আমি বলতে পারি যে ঘর্ষণ বলের ডিরেকশন হচ্ছে উল্টা দিকে, তো ঘর্ষণ বলটা কত ছিল আমার 2 নিউটন, তো তুমি বল দিচ্ছ 22 নিউটন, এদিকে ঘর্ষণ বল হচ্ছে উল্টা দিকে 2 নিউটন, তাহলে অ্যাকচুয়ালি কতটুকু বল থাকবে, ধরো অ্যাকচুয়ালি বল থাকবে কিন্তু ওই 22 থেকে 2 বাদ দিতে হবে, কারণ
22-এর ডিরেকশন যেদিকে 2 নিউটন কিন্তু তোমার বিপরীত দিকে, তার মানে তোমাকে কিন্তু নাকচ করবে। তাহলে অ্যাকচুয়ালি কতটুকু টিকে থাকবে? 20 নিউটন টিকে থাকবে, বুঝতে পারছো? এটাই হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স বা নিট ফোর্স আমি বলতে পারি। হ্যাঁ, লব্ধি বল বা রেজাল্ট্যান্ট বল বা নিট বল। তাহলে ওই বস্তুর ওপর অ্যাকচুয়ালি আমি বলি যে কার্যরত বল কত? 22 না কিন্তু, কারণ 22-এর থেকে 2 মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ওই বস্তুর ওপর কার্যরত বল কত? 20 নিউটন। সো এটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন তুমি সূত্র ফেলো। এফ ইকুয়াল টু কি ছিল? এম এ। তো এফ এর মানটা কিন্তু 22 নিব না। কেন 22 নিব না? কারণ কার্যরত বল হচ্ছে 20, ঠিক আছে? তাহলে এফ এর মান আমি 20 নিব এই জন্য। তো 20 ইকুয়াল টু এম এ। তো তোমার কিন্তু এমও দেওয়া আছে, এম দেওয়া আছে 10 কেজি ইন্টু এ। এখানে ক্যালকুলেট করলে দেখবা ত্বরণের মান আসতেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন এই ত্বরণ দিয়ে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই যে দেখো বলা হচ্ছে 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত। তাহলে 10 সেকেন্ড পরে বস্তুর বেগ আমি কোন সূত্র দিয়ে বের করব? আমি সূত্র জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস, এই যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। তো এখন ভাইয়া যেহেতু স্থির বস্তু ছিল, সো ইউ কত? 0, তো এটা লেখার দরকার নাই, জাস্ট এ টি লিখে দাও। তো এ এর মান আমরা পাইলাম কত? 2 ইন্টু টাইমের মান কত? ওই যে 10 সেকেন্ড, তাহলে 10। তো ক্যালকুলেট করে দেখো কত হবে? 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই প্রশ্নটা নেওয়ার আমার উদ্দেশ্য হচ্ছে ওই যে ঘর্ষণ বলটাকে তুমি কিভাবে ইউজ করো, কিভাবে হ্যান্ডেল করো, এইটা বোঝানোর জন্য। ওকে, তো এটার অ্যান্সার কোনটা? এই যে অ্যান্সার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? সো খুব কেয়ারফুল থাকবা এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে। এরপরে দেখো কি আছে, বলা হচ্ছে বলের মাত্রা কোনটি? বলের মাত্রা কোনটি? এটাও কিন্তু খুব একটা বেসিক প্রশ্ন। এ ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, বিভিন্ন মাত্রা বলো বা সমীকরণ বলো। এটা দেখো তিনটা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2020 সালে। ওকে, তাহলে বলের রাশিমালাটা লিখে ফেলো যে এফ ইকুয়াল টু এম এ। এখন এম বলতে কি? ভর, তো ভরের মাত্রা কিন্তু ক্যাপিটাল এম। আর এই যে ত্বরণের মাত্রা কি? এল টি ইনভার্স 2। তাহলে দেখো বলের মাত্রা কত? এম এল টি ইনভার্স 2, ঠিক আছে? তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার খ। ওকে, তো এই ধরনের প্রশ্নগুলা সাধারণত তোমার আসতে পারে পরীক্ষা। বিশেষ করে আমি থিওরি প্রশ্নগুলা একটু কম করাইছি, মোটামুটি ম্যাথ টাইপের যেগুলা, মোটামুটি এই টাইপের ম্যাথগুলো আসে। এরপরেও যদি তোমার কোনো টাইপের সমস্যা থাকে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, এবং পরবর্তীতে আমরা এই এমসিকিউ সিরিজের আলোকে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।